ওয়েলকাম টু ডিস্টোপিয়ান সায়েন্স। আজকের লেকচারে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের খুবই গুরুত্বপূর্ণ একটি নেম রিঅ্যাকশন উইটিগ রিঅ্যাকশন সম্পর্কে শিখব। উইটিগ রিঅ্যাকশন এটি একটি নোবেল প্রাইজ উইনিং রিঅ্যাকশন। জর্জ উইটিগ 1954 সালে এই বিক্রিয়া সবার প্রথম ডিসকভার করেন এবং 1979 সালে এই বিক্রিয়ার জন্য তিনি নোবেল পুরস্কার পান। উইটিগ বিক্রিয়ার অন্য নাম হচ্ছে ওলেফিনেশন রিঅ্যাকশন। হোয়াট ইজ মেন্ট বাই ওলেফিনেশন? যে বিক্রিয়ার মাধ্যমে ওলেফিন বা অ্যালকিন তৈরি হয়। উইটিগ বিক্রিয়া হচ্ছে এরকম একটা বিক্রিয়া যেখানে কার্বনিল কম্পাউন্ড থেকে অ্যালকিন বা ওলেফিন তৈরি হবে। তার মানে আমরা বুঝতে পারছি এই উইটিগ বিক্রিয়ার সাবস্ট্রেট হিসেবে আমরা নিব কার্বনিল কম্পাউন্ড। এখন এই সাবস্ট্রেটের সাথে আর কোন যৌগ রয়েছে যে কিনা বিক্রিয়া করবে? এখানে যে আরেকটা বিক্রিয়ক দেখা যাচ্ছে সেই বিক্রিয়ার নাম হচ্ছে ইলাইড বা ইলিড। যে ইলাইড বা ইলিড বলতে আসলে কি বোঝায়? ইলাইড ফসফেনের একটি জাতক। এই হচ্ছে ফসফেন। ফসফেনকে আমরা যখন তিনটি ফিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করব তিনটি হাইড্রোজেনকে, তখন আমরা পাবো কি? আমরা পাবো হচ্ছে ট্রাইফিনাইল ফসফেন। এখন এই ট্রাইফিনাইল ফসফেন এর সাথে আমরা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করব। ফসফরাসের মধ্যে থাকে একটা লোন পেয়ার ইলেকট্রন, একটা মুক্ত জোড় থাকে। এই মুক্ত জোড় নিউক্লিওফাইল। এখন সে যেটা করবে, এই অ্যালকাইল হ্যালাইডের পার্শিয়ালি পজিটিভ কার্বনকে যে অ্যাটাক করবে এবং এটা পিওরলি SN2 রিঅ্যাকশন হবে। তো আমরা ফরমেশন অফ ইলাইডে আমরা যেটা করব যে অবশ্যই আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে নিব যাতে করে SN2 রিঅ্যাকশনটা স্মুথলি ঘটতে পারে। তো যখনই এটা ঘটবে তখনই এই ব্রোমিন ইলেকট্রন সহকারে বের হয়ে যাবে। এই ফসফরাস তার দুইটা ইলেকট্রন দিয়ে কার্বনের সাথে বন্ধন গঠন করবে। এই তো এই বন্ধনটা। এখন যেহেতু ফসফরাস নিজেই দুইটা ইলেকট্রন শেয়ার করেছে, তাই ফসফরাসের এখানে পজিটিভ চার্জ গ্রো করবে, তার একটা ইলেকট্রন ঘাটতি আছে। তারপর আমরা এটি নন প্রোটিক সলভেন্টে, দ্যাট মিন্স টেট্রাহাইড্রোফিউরান, এই নন প্রোটিক সলভেন্টে এই বেজের সাথে বিক্রিয়া করব এই এডিশন কম্পাউন্ডের মধ্যে। খেয়াল করো, এই যে বেজ, এই বেজ কি করবে? এই বেজ যেটা করবে, এখান থেকে একটা H+ কে সে গ্রেপ করে নিয়ে যাবে। এই বিউটাইল মাইনাস যে কোনো অর্গানো লিথিয়াম কম্পাউন্ড বা অর্গানো মেটালিক কম্পাউন্ডে অর্গানিক পার্টটা সে নেগেটিভ পার্ট থাকে, সে নিজে হচ্ছে একটা নিউক্লিওফাইল। তো এখান থেকে নিউক্লিওফাইল সে বেস হিসেবে কাজ করবে, অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেন থেকে সে H+ কে বের করে নিয়ে যাবে। ওকে, যখনই বের করে নিয়ে যাবে এই কার্বন হয়ে যাবে নেগেটিভ চার্জ যুক্ত এবং এই হচ্ছে আমাদের ইলাইড কম্পাউন্ড। ঠিক আছে, এবং দেখা যাবে কি এই ফসফরাসের অষ্টকপূর্ণ, এই কার্বনের অষ্টকপূর্ণ। এই কারণেই তারা এই পজিটিভ এবং নেগেটিভ অবস্থায় থাকতে পারে। যেহেতু দুইটা আলাদা চার্জ একই যৌগের মধ্যে তৈরি হয়ে আছে, এই জন্য আমরা ইলাইড কম্পাউন্ডকে বলে থাকি তারা হচ্ছে জুইটার আয়ন। যে সমস্ত যৌগে একই সাথে দুইটি আয়ন বিরাজমান তাদেরকে আমরা বলি জুইটার আয়ন। তার মানে এই ইলাইড হচ্ছে একটা জুইটার আয়ন। এর মধ্যে কার্বনের উপর মোস্টলি নেগেটিভ চার্জ বিরাজ করবে। এই নেগেটিভ চার্জের কারণেই এই ইলাইড নিউক্লিওফাইল হিসেবে আচরণ করবে। তো আমরা জানি নিউক্লিওফাইল কি করে। নিউক্লিওফাইল পজিটিভ কোনো সেন্টার এর সাথে সে বিক্রিয়া করতে চায়। এখন পজিটিভ সেন্টার কোথায় পাবো? পজিটিভ সেন্টার পাওয়া যায় মেইনলি কার্বনিল যৌগে। ঠিক আছে, কার্বনিল যৌগে এই পজিটিভ সেন্টার পাওয়া যায়। তো দেখা যাক বিক্রিয়াটা আসলে কিভাবে হয়। আমরা বললাম যে ইলাইডের কার্বন সে হচ্ছে নিউক্লিওফাইল, অর্থাৎ তার নেগেটিভ চার্জ বিরাজ করছে। আর এখানে রয়েছে ফসফরাস, পজিটিভ চার্জ, এর সাথে তিনটি ফিনাইল মূলক। এখন এই নেগেটিভ চার্জ কোনো পজিটিভ সেন্টারকে যে অ্যাটাক করবে। এখন পজিটিভ সেন্টার আমরা কোথায় পাবো? পজিটিভ সেন্টার পাবো কার্বনিল কম্পাউন্ডে, R1 R2। ইলেকট্রন যে অ্যাটাক করবে এই কার্বনিল কার্বনকে, তখন দেখা যাবে এই বন্ড অক্সিজেনের কাছে শিফট করবে, যেহেতু অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক। তারপর কি হবে? যখনই অক্সিজেন নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল, যখনই দুইটা ইলেকট্রন অক্সিজেনের কাছে গেল, অক্সিজেন হয়ে গেল নেগেটিভ। এই নেগেটিভ অক্সিজেন পজিটিভ ফসফরাসের সাথে সে একটা বন্ড ফর্ম করবে।
তাহলে আমরা দেখলাম যে এই যে অক্সিজেন হয়ে গেল নেগেটিভ, এই নেগেটিভ অক্সিজেন এই ফসফরাসের সাথে বন্ড ফর্ম করবে। এটা ছিল sp2 কার্বন, এখন নতুন অ্যাটাকের ফলে এটা হয়ে যাবে sp3 কার্বন। এই হচ্ছে কার্বন, R1 R2 এটা ভেরি করবে, R1 R2 এটা ভেরি করতে পারে। আর উপরে হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেন কার সাথে বন্ড ফর্ম করলো? বন্ড ফর্ম করলো এই ফসফরাসের সাথে। তারপর এই ফসফরাস রয়েছে আবার সেই কার্বনের সাথে, এবং এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা বন্ড ফর্ম হয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখে নাও, এটাই হচ্ছে ক্রুশিয়াল পার্ট এই রিঅ্যাকশনের। এবার খেয়াল করে দেখো, এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হয়েছে, কিন্তু এটা খুব বেশি স্টেবল না, যেহেতু 4 মেম্বার সাইক্লিক স্ট্রাকচার কখনোই স্টেবল হয় না। আর এখানে হচ্ছে অ্যাটম রয়েছে অনেক। এখানে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক নেগেটিভ, রয়েছে ফসফরাস, রয়েছে কার্বন। ফসফরাস এবং কার্বনের মধ্যে আবার কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, যদিও এত বেশি না যে সে নেগেটিভ হবে, জাস্ট আমরা বোঝার জন্য এই নেগেটিভটা দিলাম। যেহেতু কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই বন্ড গুলো যখন ভাঙবে অবশ্যই ফসফরাস এবং কার্বনের মধ্যকার ইলেকট্রন গুলো এই কার্বনের মধ্যেই আসবে। যেহেতু এই বন্ধনটা এই কার্বনের মাঝখানে চলে আসলো, তখন দেখা যাবে যে এই কার্বনের 4টা হাত এবং এই নতুন বন্ধন আসার কারণে এই কার্বনেরও 4টা হাত হয়ে গেছে। সুতরাং এই যে বন্ড, এই বন্ধনটা কিন্তু আর এই কার্বনের দরকার নেই। তো যেটা করবে, এই বন্ধন যাবে এইখানে। যখনই যাবে তখনই আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে। এই কার্বন, ইলাইড যৌগের কার্বন এবং কার্বনিল যৌগের কার্বন, এদের মধ্যকার দ্বিবন্ধন আমরা দেখতে পাচ্ছি। কার্বন ডাবল বন্ড, কার্বন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, আর হচ্ছে R1 R2। আর কি তৈরি হলো? এই ফসফরাস এর সাথে অক্সিজেন যে যুক্ত হলো ডাবল বন্ডের মাধ্যমে, ফসফরাস ট্রাইফিনাইল, এই যে অক্সিজেন, এই যৌগটা তৈরি হবে। এখন আমি আবার একটু রিপিট করে দিলাম। আমরা জানি ইলাইড কম্পাউন্ড এরা হচ্ছে নিউক্লিওফাইল, অর্থাৎ এই কার্বনের উপর নেগেটিভ চার্জ থাকার কারণে এই নেগেটিভ চার্জ যে একটা পজিটিভ সেন্টারকে যে অ্যাটাক করবে। কার্বনিল কার্বন একটা পজিটিভ সেন্টারকে অ্যাটাক করার সাথে সাথে দ্বিবন্ধনটা চলে গেল কার্বনিল অক্সিজেনের কাছে। যেই অক্সিজেনের কাছে গেল সে হয়ে যাবে নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জ ইউজ করে সে ফসফরাসের পজিটিভ চার্জের সাথে বন্ধন গঠন করবে। তাহলে এরকম একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হওয়ার কথা, পরক্ষণে এটা ভেঙে যাবে। ভেঙে যে কার্বন ফসফরাসের মধ্যকার বন্ধন চলে আসবে কার্বন কার্বন এর মাঝখানে, এবং এই কার্বন অক্সিজেনের মধ্যকার বন্ধন চলে যাবে অক্সিজেন এবং ফসফরাসের মধ্যকার জায়গাতে। এইভাবেই দেখা যাবে আমাদের যে ডিজায়ার্ড অ্যালকিন, সেই অ্যালকিনটা তৈরি হবে, সাথে অক্সিজেন যুক্ত ট্রাইফিনাইল ফসফিন তৈরি হবে। এখন এটাকে আমরা শর্টকাটে দেখার চেষ্টা করব যে আসলে এই বিক্রিয়াটা শর্টকাটে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। দেখা যাক, কার্বনিল কম্পাউন্ডকে এইভাবে উপস্থাপন করলাম, R1 R2, এবং ইলাইড যৌগকে আমরা লিখলাম ট্রাইফিনাইল ফসফিন, এর সাথে আমাদের কার্বন। এখানে ধরলাম যে কার্বন 3, কার্বন R4, নট কার্বন, এখানে অনেক কিছুই হতে পারে। তো এটা শর্টকাটে আমরা যেটা বোঝার চেষ্টা করব যে কার্বনিল কম্পাউন্ডের অক্সিজেন এবং ইলাইড কম্পাউন্ডের ট্রাইফিনাইল ফসফিন, তারা একসাথে যুক্ত হয়ে অক্সিজেন যুক্ত ট্রাইফিনাইল ফসফিন গঠন করবে, এবং কার্বনিল কম্পাউন্ডের কার্বন, ইলাইড কম্পাউন্ডের কার্বন, তারা একসাথে যুক্ত হয়ে তৈরি করবে কি অ্যালকিন। এই কার্বন, এই কার্বন এবং এই কার্বন, এদের মধ্যকার অ্যালকিন। এখন এই কার্বনটা কিন্তু নেগেটিভ অবস্থায় থাকে, এই কার্বনটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ তার দুটো ইলেকট্রন আছে বন্ধন গঠন করার মতো। এই ফসফরাস হচ্ছে পজিটিভ। ওকে,
এই কার্বনের মধ্যকার দ্বিবন্ধন গঠন হলো R3 R4, এটি হচ্ছে R1 এবং R2 আমাদের প্রদত্ত ডিজায়ার্ড ওলেফিন তার সাথে অক্সো ট্রাইফেনাইল ফসফেন। এইভাবে আমরা উইটিক রিঅ্যাকশনকে প্রকাশ করতে পারি। দিস ইজ দ্য সেম, এইভাবে তৈরি হবে এবং আমাদের সেই ডিজায়ার্ড ওলেফিন। এই রিঅ্যাকশনের জন্য আমাদের কিছু শর্ত ফুলফিল করতে হবে, যেমন সলভেন্ট হিসেবে আমরা যে কোনো সলভেন্টকে নিতে পারবো না। যেমন অক্সিজেন যুক্ত যে সমস্ত সলভেন্ট রয়েছে, যেমন বেশ পোলার অক্সিজেন যুক্ত, যেখান থেকে অক্সিজেনকে এক্সট্রাক্ট করা যাবে, ওই ধরনের সলভেন্ট আমরা ইউজ করতে পারবো না। যেমন পানি এবং অক্সিজেন, পানি এবং অক্সিজেন তাদেরকে যদি আমরা ইলাইড যৌগের সাথে আমরা যদি একসাথে একই পাত্রে রাখি, দেখা যাবে যে ইলাইড যৌগ কার্বনিল থেকে অক্সিজেন না নিয়ে সে পানি থেকে অক্সিজেন নিয়ে অক্সো ট্রাইফিনাইল ফসফেন গঠন করে বসে আছে, সে আর পরবর্তীতে বিক্রিয়া করবে না। এই কারণে আমরা বলি যে ইলাইডস আর ভেরি মাচ সেন্সিটিভ টু ওয়াটার এন্ড অক্সিজেন, অর্থাৎ এই ধরনের সলভেন্টকে আমরা নিতে পারবো না। তো কোন ধরনের সলভেন্টকে নিব? বেশ নিউট্রাল এক ধরনের সলভেন্টকে নিব, ঠিক আছে? যেমন টেট্রাহাইড্রোফিউরান বা ইথার জাতীয় সলভেন্ট, ডাইমিথাইল ইথার, ট্রাই ইথাইল ইথার, মিথাইল টেট্রাবিউটাইল ইথার, এই জাতীয় সলভেন্টকে আমরা ইউজ করব। টলুয়েন্টকেও আমরা ইউজ করতে পারবো। নাও come to a very important feature of Wittig reaction, that is chemoselectivity of ylides. যখন আমরা একটু ডিপ পড়াশোনা করব একটা রিঅ্যাকশন সম্পর্কে, তখন এই chemoselectivity stereoselectivity সম্পর্কে আলোচনা করতে হয়। chemoselectivity of Wittigs বলতে আমরা বোঝাবো ইলাইড কোন ধরনের কেমিক্যাল কম্পাউন্ডের প্রতি বেশি সিলেক্টিভ, অর্থাৎ কাদের সাথে সে বেশি বিক্রিয়া করতে চায়। যেমন আমরা দেখতে পাই অ্যালডিহাইড জাতীয় যৌগের সাথে সে সব থেকে তাড়াতাড়ি বিক্রিয়া করবে অ্যালডিহাইডের সাথে। আমরা যদি এরকম চিন্তা করি যে এই কার্বন, এইখানে একটা অ্যালকাইল মূলক, বাট এখানে হাইড্রোজেন, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যালডিহাইড কার্বনিল কম্পাউন্ড, এর সাথে সব থেকে ভালোভাবে বিক্রিয়া করবে ইলাইড কম্পাউন্ড। দেন স্লো রিঅ্যাকশন হবে কিটোনের সাথে। যদি কার্বনিল কম্পাউন্ড কোনো অ্যাসিড বা অ্যাসিডের ডেরিভেটিভ হয়, যেমন এস্টার, অ্যামাইড, অ্যানহাইড্রাইড বা অ্যাসাইল হ্যালাইড, এই জাতীয় যদি কিছু হয়, সেক্ষেত্রে রিঅ্যাকশন হবেই না। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা যদি এরকম বোঝানোর চেষ্টা করি যে একটা কার্বনিল কম্পাউন্ড আছে দেখতে এরকম একটা কার্বনিল কম্পাউন্ড আছে আমাদের R1 R2, এবং এখানে আমরা ইলাইডকে নিলাম, ফসফরাস, কার্বন, R3 R4। এখন বলা হলো যে এই রিঅ্যাকশনে এই দুইটাকে যদি আমরা নেই, সেক্ষেত্রে অ্যালকিন তৈরি করা সম্ভব কিনা? এই ক্ষেত্রে অ্যালকিন তৈরি করা সম্ভব না, কারণ কার্বনিল কম্পাউন্ড যেটা আছে, এই কার্বনিল কম্পাউন্ডে নট অ্যালডিহাইড এবং কিটোন, এখানে একটা অ্যাসিডের ডেরিভেটিভ আছে যেটা হচ্ছে অ্যাস্টার। সেম ভাবে অ্যামাইড এবং আমরা অ্যাসিড হ্যালাইড, সবার ক্ষেত্রে একই কথা যে তাদের ক্ষেত্রে উইটিক রিঅ্যাকশন হবে না, অ্যালকিন তৈরি হবে না। আচ্ছা, তারপর আমরা চলে যাই স্টেরিও সিলেক্টিভিটির ক্ষেত্রে। স্টেরিও সিলেক্টিভিটি বলতে কি বোঝায়? যখনই আমরা দেখলাম যে এই কার্বনিল কম্পাউন্ড এবং ইলাইড কম্পাউন্ড তারা বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর তারা অ্যালকিন যৌগ তৈরি করে। আমরা জানি অ্যালকিন যৌগে দুই ধরনের সমানতা পসিবল, সিস ট্রান্স অথবা ই এবং জি। ইন কেস সেম প্রায়োরিটি সম্পন্ন মূলক যদি একই পাশে থাকে, সেটাকে আমরা বলি সিস আইসোমার or জি আইসোমার, স্টেরিও আইসোমার। ইন কেস সেম প্রায়োরিটি যদি অপোজিট ডিরেকশনে থাকে, সেটাকে আমরা বলি ট্রান্স আইসোমার, স্টেরিও আইসোমার or ই স্টেরিও আইসোমার। এখন দেখা যায় যে ইলাইড যৌগের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে
কখনো কখনো জি আইসোমার মেজর প্রোডাক্ট হিসেবে আসে, কখনো কখনো ই আইসোমার মেজর প্রোডাক্ট হিসেবে আসে। তৈরি হবে দুইটাই, কিন্তু একটা হবে মেজর আর একটা মাইনর। তো আমাদের দেখতে হবে যে কখন সিস স্টেরিওআইসোমার মেজর হয়, কখন ট্রান্স স্টেরিওআইসোমার মেজর হয়। এর জন্য দায়ী রেসপন্সিবল একমাত্র ইলাইড। প্রথমে আমরা দেখি যদি এই ইলাইড আনস্টেবিলাইজড হয়। আনস্টেবিলাইজড ইলাইড, আনস্টেবিলাইজড কিভাবে? আমরা জানি যে এই কার্বন হচ্ছে নিউক্লিওফিলিক কার্বন, অর্থাৎ নেগেটিভ চার্জ আছে এর মধ্যে। যদি R3 অথবা R4 তারা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, তাদের যদি পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট থাকে, তারা কি করবে? তারা ইলেকট্রন পুশ করতে থাকবে। যখনই ইলেকট্রন পুশ করতে থাকবে, এই নেগেটিভ চার্জ এর পরিমাণ আরো বেড়ে যাবে। যতই নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে, এটা ততই ডিস্টেবিলাইজড হয়ে যাবে। যদি ডিস্টেবিলাইজড ইলাইড থাকে, সেই ক্ষেত্রে মেজর প্রোডাক্ট হিসেবে আমরা জি অ্যালকিনকে দেখতে পাই। দ্যাট মিন্স সিস অ্যালকিন। ওকে, ইন কেস স্টেবিলাইজড ইলাইড থাকে। স্টেবিলাইজড ইলাইড কখন হবে? যখন এই নেগেটিভ চার্জকে নিউট্রালাইজ করে দেওয়ার মতো কোনো কম্পাউন্ড বা মূলক থাকবে। তারা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট সম্পন্ন গ্রুপ। তারা কারা কারা আছে? তারা আছে সায়ানাইড, কিটোন, এস্টার or something like this। তারা ইলেকট্রনকে আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে নাইট্রো কম্পাউন্ড, যে নাইট্রো মূলক, সেও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তারা যখন থাকবে, তারা এটাকে স্টেবিলাইজড করবে ইলাইডকে। যখনই স্টেবিলাইজড করবে, তখনই ই অ্যালকিন অর ট্রান্স অ্যালকিন মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। এখন আমরা কিছু প্র্যাকটিস করি। দিস ইজ আওয়ার carbonyl compound and this is the ylide. Now look at this ylide. এই ইলাইডে অ্যালকাইল গ্রুপ রয়েছে। এটা হচ্ছে আমরা যদি একটু স্পেসিফিকলি লিখি, এটা হবে CH3 এবং এই CH3 হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট সম্পন্ন একটি গ্রুপ, অর্থাৎ সে ইলেকট্রন ডোনেট করবে, অর্থাৎ ডিস্টেবিলাইজড হয়ে যাবে। যখনই ডিস্টেবিলাইজড হবে, আমরা দেখলাম যে এই ক্ষেত্রে জি স্টেরিওআইসোমার মেজর প্রোডাক্ট হিসেবে আসবে এবং ই স্টেরিওআইসোমার মাইনর প্রোডাক্ট হিসেবে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা মিক্সচার পাওয়া যাবে। মেজর হবে জি অ্যালকিন এবং মাইনর হবে ই অ্যালকিন। ওকে, দ্যাট মিন্স দিস ইজ destabilized. Destabilized. Now let's come to this another example. Cyclohexanone plus ylide. Now look at this reaction. এই রিঅ্যাকশনটা কিভাবে হবে? সাইক্লোহেক্সানন এই হচ্ছে আমাদের কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ডের সাথে ইলাইড CH3 P, এই হচ্ছে ইলাইড। তো দেখা যাবে এই অক্সিজেন এবং ট্রাইফেনাইল ফসফিন তারা একসাথে যুক্ত হয়ে অক্সো ট্রাইফেনাইল ফসফিন গঠন করবে এবং অ্যালকিন গঠন করবে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে কি লক্ষণীয়? লক্ষণীয় হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের একটি কার্বনে দুই পাশে সেম মূলক রয়েছে, অর্থাৎ একটি কার্বন হচ্ছে সিমেট্রিক কার্বন। ইন কেস সিমেট্রিক কার্বন থাকে, সেক্ষেত্রে সিস ট্রান্স আসার কোনো পসিবিলিটি থাকে না, অর্থাৎ ইন দিস রিঅ্যাকশন উই উইল গেট অনলি ওয়ান প্রোডাক্ট। আমরা একটা প্রোডাক্ট 100% পাবো। দিস ইজ এ গুড রিঅ্যাকশন।